আজ যাব পুরী শহর থেকে দূরে, অর্থাৎ উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বরের আশেপাশের দর্শনীয় স্থানগুলি ঘুরে নিতে। দেখব কোণার্ক সান টেম্পল, চন্দ্রভাগা বিচ, ধবলগিরি, লিঙ্গরাজ টেম্পল, খণ্ডগিরি, উদয়গিরি এবং অবশেষে নন্দনকানন। জানাবো কোথা থেকে বুকিং করলে সবচেয়ে কম খরচে ভালোভাবেই এই সকল জায়গাগুলি আপনি ঘুরে নিতে পারেন। তো চলুন অবিলম্বে ভিডিওতে প্রবেশ করা যাক। প্রথমেই আসি আপনি কিভাবে যাবেন। দেখুন, দুটি উপায়ে আপনি এই সকল জায়গাগুলি ঘুরে নিতে পারেন। একটি হলো ওড়িশা ট্যুরিজমের বাসে করে এবং অপরটি প্রাইভেট ট্রাভেল এজেন্সিগুলি দ্বারা। প্রথম ক্ষেত্রে মানে ওটিটিসির বাসে করে যদি আপনারা যান, তবে জনপ্রতি 535 টাকা করে টিকিট বুকিং করতে হবে। টিকিট আপনি অনলাইনে এই অ্যাপসের মাধ্যমে কিংবা অফলাইনে এই স্বর্গদ্বার থেকে কিছুটা সামনে এগিয়ে এসে বুকিং করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, বাস কিন্তু রাইট সকাল 6:30 প্রান্তনিবাস থেকে ছেড়ে যায়। যেহেতু আমাদের গ্রুপটা ছিল 11 জনের, তাই আমরা গেছিলাম প্রাইভেট গাড়ি বুকিং করে। আগের দিন রাতে বেশ কিছু ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে জানতে পারলাম ইনাদের ভাড়া অন্যান্য ট্রাভেল এজেন্সির তুলনায় তুলনামূলকভাবেই কম। তবে সামান্য বার্গেনিং স্কিল থাকলে আপনিও আমাদের মতোই বেশ কিছু টাকা অবশ্যই কমিয়ে ফেলতে পারেন। জনপ্রতি আমাদের ভাড়া পড়ল 380 টাকা। আপনি চৈতন্য কাছে দাঁড়িয়ে আমার নম্বরে কল করবে, ওই বিচ্ছের ধারে আমার গাড়ি আছে, দিয়ে থামেছি না তো স্যার। 500 টাকা অ্যাডভান্স দিয়ে আমরা এখানে বুকিং করে নিলাম। এখানে পড়লো হচ্ছে আমাদের 4200 টাকা 10 জনের জন্য। টিয়াগো যে গাড়িগুলো হয় সেগুলোই বেস্ট হয়। আবার বাসে আপনি যেতে পারেন, সেক্ষেত্রে 280 টাকা লাগবে বললে এবার দাম দর করে আপনি কমিয়ে নিতে পারেন কিছু, ঠিক আছে। তো এটা হচ্ছে ওই বাজারের সামনেটাই পড়বে এই দোকানটা। পরের দিন সকালবেলায় স্নান সেরে রেডি হয়ে 7টার মধ্যেই বেরিয়ে পড়লাম। গাড়ি আসার কথা ছিল 7:30, তাই কিছুটা সময় কাটালাম সমুদ্রের ধারে বসেই। গাড়ি আসলো 7:40 এবং শুরু করলাম আজকের যাত্রা। পরিবারের সাথে গান, আড্ডা আর একরাশ উৎসাহ নিয়ে ছাড়লাম পুরী শহরকে। তারপর ঝাউবন, মাঠ এবং নদী পেরিয়ে। সাবাস, এটা কি নদী কাকু? এটা হচ্ছে লোনা নদী, ঠিক আছে, সমুদ্রের সাথে মিশেছে। আমরা পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্যস্থলে। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট ঘুরে নিতে, মানে 10টা স্পট যে ওখান থেকে দেখাবে তার ফার্স্ট স্পট এটা। তো এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ, ঠিক আছে। কোণার্কের সূর্য মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার পূর্বেই অবস্থিত এই সমুদ্র সৈকত। পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন এই সৈকতে রয়েছে জীবন্ত প্রবাল বাঁচিয়ে। তো চলুন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক এবার। এই যে আমরা এবার চলে এসেছি আমাদের ট্রেকিং স্পট সেটা হচ্ছে কোণার্ক মন্দির। তো এখানে টিকিট কেটে ঢুকতে হয় এবার। মানে অফলাইনে যদি টিকিট কাটেন তাহলে 40 টাকা করে পড়বে, আর অনলাইনে 35 টাকা করে। তো আমরা অনলাইনে টিকিট কেটে নিলাম। এবার ওই রাস্তাতেই আগাচ্ছি, মোটামুটি এখান থেকে 2 মিনিট মতো হাঁটলেই মন্দিরটা। আর এই কোণার্ক মন্দিরে কিন্তু এখন হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, ঠিক আছে, সেটাও দেখতে পারেন চাইলে। এই যে কোণার্ক টেম্পল, ওই যে মন্দির, আর এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এটা দেখতেই পাচ্ছ, এই যে G20 সামিট হয়েছিল যে, সেইগুলো কিন্তু এখানে ব্যানারটা লাগানো আছে। 1300 শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি কোণার্ক শহরে অবস্থিত এবং ভারতের 7ম আশ্চর্যের মধ্যে এটি একটি আশ্চর্য, যা নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহদেব। ভেতরে মোবাইল এলাও আছে তো? এই যে এখানে যারা অনলাইন পেমেন্ট করেছেন তাদের জন্য এটা, আর এই সাইড একটা হচ্ছে যারা অফলাইনে। সূর্যদেবকে উৎসর্গ করে নির্মিত এই মন্দিরটির উচ্চতা 857 ফুট। মন্দিরটিকে
বিশাল এক রথের আকারে গড়ে তোলা হয়েছে, যার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া এবং এটি 12 জোড়া বিশাল চাকার উপর নির্মিত। এখানেই রয়েছে নিখুঁতভাবে সময় জানার জন্য অষ্টপ্রহরের সূর্য ঘড়ি। আর এই মন্দিরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে 1984 সালে ঘোষণা করেন। যখন সূর্য উদয় হবে তারপরে 4টে মাস করে এই একটা ফার্স্টের এটা দিয়ে, প্রথমটা এটা দিয়ে সূর্য এই মন্দিরের যে ছটাটা সেটা এই 4 মাস এইখান দিয়ে আসবে, তারপরের 4 মাস এইখানটা দিয়ে আসবে এবং লাস্ট 4 মাস এইখানটা দিয়ে আসবে এবং এই মন্দিরের ওইখানটায় পড়বে সূর্যের যে ছটাটা। আর এই 3টে জায়গা থেকেই মন্দিরের ওই জায়গাটা সমানই মনে হয়। এটা কিন্তু একটা বিশাল বিস্ময়কর। তাই এটাকে আমাদের ভারতের 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হিসাবে মানা হয়। এটা কিন্তু একটা বিরাট মজার ব্যাপার, তাই না কি? প্রায় 85% মানুষ আছে যারা আমার ভিডিও ডেইলি দেখেন, কিন্তু সাবস্ক্রাইব, লাইক কিংবা কমেন্ট করতে আমার মতোই ভুলে যান। তাই মনে করিয়ে দেওয়ানোর দায়িত্ব সম্পূর্ণ আমার, বাকি কাজটা না হয় আপনারাই করলে। তো এই কোণারক সূর্য মন্দির দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আমি 2 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এতটা পরিমাণে মেলাটা, মানে চারিদিকে এরকম মেলা টাইপের বসেছিল না। কিন্তু এখন কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে, টিকিট সিস্টেম করে দিয়েছে, আবার মেলাও বসে গিয়েছে, চারিদিকে বিভিন্ন খাবার জিনিসপত্রের দোকান। তো এই কোণারক মন্দির থেকে বেরিয়ে এসে এখানে দোকানে হোটেল আছে, তো আমরা এখানে আমাদের ব্রেকফাস্টটা এবার করে নিচ্ছে। তো চলো ব্রেকফাস্টে দেখা যায় লুচি বা কিছু খাওয়া যায় কি না। আবার এখানে ওয়াশরুমের ব্যবস্থাও আছে, আপনারা চাইলে ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিতে পারেন। বেশ বড়ই হোটেলটা। চলো এবার খাওয়া শুরু করা যাক। এই 1 প্লেট কচুরির দাম 60 টাকা, ঠিক আছে? আবার তুমি যদি এক্সট্রা আবার 2টো নিতে চাও তাহলে আবার 30 টাকা পড়বে। তো চলো আগে খেয়ে নেওয়া যাক, এখন শুরু করা যাক। তো বিল পেমেন্ট করে এবার আমরা হোটেল থেকে বেরোচ্ছি এবং এবার আমাদের স্পট হচ্ছে ধবলগিরি। টিকিটটা করিয়ে নিতে হবে। পার পার্সন 10 টাকা করে, মানে পার হেড 10 টাকা। বাইকে করে আসলে এইখানে নামিয়ে দিয়ে হবে এবং এখান থেকে নেমে যেতে হবে। এবার ছোটো গাড়িগুলো হচ্ছে কোথায় যাবে, এই যে এখন উপরে উঠছে। এটাই হচ্ছে ধবলগিরি। আর ধবলগিরিতে এসেই তোমরা এই পুরো সিটিটার ভিউটা এখান থেকে এনজয় করতে পারবে, মানে হেভি লাগে দেখতে। পুরো শহরটাকে এখান থেকে এক দৃষ্টিতে দেখা যায়। এই সাইডটা দিয়ে এসে ওই ওপরটায় উঠতে হবে। এটা খুলে এসেই এই যে শিব মন্দির এখানে, ঠিক আছে? প্রসাদ নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আর এখান থেকে হচ্ছে এখানে গঙ্গা জলটায় 50 টাকা দিয়ে আপনারা পুজো দিতে পারবেন। তারপরে চলুন হয় ধবলগিরির দিকে। এরা সবসময় মানে চিৎকার করবে ওরকম। এবার আপনি চাইলে পুজো দেবেন, নাহলে দেবেন না, ঠিক আছে? মানে 50 টাকা করে অ্যাকচুয়ালি সব জায়গায় ব্যবসা। ধৌলগিরি ধৌলি শান্তিস্তূপের জন্য পরিচিত, একটি শান্তি প্যাগোডা স্মৃতিস্তম্ভ, যা বুদ্ধ সংঘ দ্বারা নির্মিত কলিঙ্গ যুদ্ধের সাক্ষী। মন্দিরটি সপ্তাহের প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে রয়েছে ভারতের একটি প্রাচীনতম বৌদ্ধ মূর্তি, একটি ঘুমন্ত বৌদ্ধ মূর্তি। এটাই হচ্ছে ধবলগিরি মন্দিরের সামনেটা এবং এটাই হচ্ছে সেই ধবলগিরি মন্দির, যেটা কলিঙ্গ যুদ্ধের একটা স্মৃতি স্থাপত্য হিসাবে এখনও রয়ে গিয়েছে। আবার ওই যে ওটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা সুন্দর বৌদ্ধ একটা মূর্তি এবং এই বৌদ্ধ মূর্তির জন্য অনেক বৌদ্ধধর্মী মানুষ এই মন্দিরে কিন্তু প্রতি বছর ছুটে আসেন। এত মন্দির, আর মন্দিরের
এইখানে এই অশোক চক্র টাইপের একটা আছে চক্র, আর ওই একদম উপরে দেখছো ওটা হচ্ছে বোধি গাছ, ঠিক আছে, বোধি গাছ বলা হয় ওটাকে, এবং ওখানে একটা বুদ্ধের পদচিত্র ওখানে আছে। আর মন্দিরের চারিদিকটা, মন্দিরকে বেষ্টন করে কিন্তু বিভিন্ন রকমের পুরোনো দিনের যে চিত্রগুলো সেগুলো কিন্তু পুরো মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা আমাদের আজকের ঘোরার তৃতীয়তম স্পট, মানে এই স্পটটিও আমরা ঘুরে নিলাম। এবার চলুন যা যাক পরবর্তী স্পটে। ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন তথা সব থেকে বড় মন্দির হলো এই লিঙ্গরাজ মন্দির। এই যে মন্দিরের ভেতরে কিন্তু চটি কিংবা ব্যাগ কিংবা মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরেই যে গাড়িতে আপনারা আসবেন বা বাসে আসবেন সেখানে চটি ব্যাগ সব কিছু রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। 180 ফুট উঁচু এই মন্দিরটিকে ঘিরে রয়েছে অজস্র ইতিহাস। আর সেই ঐতিহাসিক স্থান দেখতে প্রতিদিন এখানে জমায়েত হয় প্রায় 6000 দর্শনার্থী। তবে এই সংখ্যা 1 লাখে পৌঁছায় উৎসবের মৌসুমে, মানে শিবরাত্রির সময়। তো যে মোবাইল এবং শু এখানে আপনারা জমা রাখতে পারেন, মোবাইল শু স্ট্যান্ড, এখানে মোবাইল রেখে এবং আপনার চটি বা জুতো বা বিভিন্ন ব্যাগ ট্যাগ রেখে এখানে জমা রেখে আপনাকে এই যে এখান দিয়েই প্রবেশ করতে হবে। আর এখানে কিন্তু পুলিশ টুলিশ আছে, এরা সব চেকিং করে আপনাকে ভেতরে ঢোকাবে। তো চলো মোবাইলটা বাইরে রেখে আমি ভেতরে প্রবেশ করে দেখে আসি এবং জানাবো কী কী আছে না আছে ভেতরে। ছোটোখাটো মন্দির মিলিয়ে, ছোটো বড়ো মন্দির মিলিয়ে অনেক কিন্তু মন্দির তোমরা ভেতরে ঢুকলেই দেখতে পাবে, ঠিক আছে। এবং দেখে আসলাম, এবং প্রত্যেকটা মন্দিরেই তোমাকে টাকা চাইবে এবং পুজো দিতে বলবে। তুমি যেটাই তোমাদের ইচ্ছা হবে, মানে আপনাদের ইচ্ছা হবে সেটা আপনারা পুজো দেবেন, নাহলে দেবেন না। কোনো জোরে জবরদস্তিতে নেই যে পুজো দিতেই হবে আপনাকে। এমনকি এই ওড়িশা রাজ্যের রাজধানীর নামটিও এসেছে এই মন্দিরটি থেকেই, ত্রিভুবনেশ্বর বা ভুবনেশ্বর, যা শিবের অপর একটি নাম। এবং লিঙ্গরাজ এই মন্দিরের প্রধান দেবতা। হচ্ছে গারুর খাম্বা, ওখানে হচ্ছে যা মানত করা হয় সেটা আর কি ফলে যায়, এটা মানুষদের এটাই ধারণা। প্রায় লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন শিবরাত্রির দিন। 12 টাকা করে আবার ওটা শশাও কিনে নিলাম, কারণ এত গরম পড়ছে এখন। 4 নম্বর স্থানটি ঘুরে, মানে 4 নম্বর স্পটটি ঘুরে এবার আমরা যাচ্ছি 5 নম্বর স্পটের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক সেই 5 নম্বর স্পটে। এই যে এই সাইডেরটা হচ্ছে খণ্ডগিরি আর এটা হচ্ছে উদয়গিরি। আচ্ছা, এখন নতুন নিয়ম হয়েছে যে এটাই যে 25 টাকার টিকিটটা কাটলে এটাই তালেগা ফ্রি, নাহলে এটাই 25 টাকা টিকিট কেটে আপনাকে উপরে উঠতে হবে, ঠিক আছে। এটা অনেকটা উপরে উঠতে হয়, মানে সিঁড়ি দিয়ে উঠে তারপর আবার পাথরের উপর দিয়ে, মানে সেই একদম ওপরটাই মন্দিরটা। আর ওখানে মন্দির আছে, ওখানে একটা ঠাকুরও দেখার, কিছু কিছু ঠাকুরও তোমরা দেখতে পাবে। আর এখানে মোবাইলটা আর ব্যাগ ট্যাগগুলো, মানে মানি ব্যাগ বা যে কোনো ব্যাগ পার্স এইসবগুলো একটু দেখে শুনে রাখবেন, কারণ এখানে ছিনতাইটা খুব বেশি হয়, ঠিক আছে। টিকিটের ব্যবস্থা করেছে এই 2021-এর পর থেকেই। 2021-এর পর থেকেই, 2021-এ ছিলাম আমি যখন এসেছিলাম আগের বার, তখন এইসব টিকিটের কিন্তু অতটা ব্যবস্থা ছিল না। যেহেতু 25 টাকার টিকিট নিয়ে যেতে হবে, তাই আমরা এখান থেকে 25 টাকার টিকিট কাটিয়ে নিলাম। এবং প্রচণ্ড দাবদাহের মধ্যে বেলা 1টায় আমরা প্রবেশ করলাম এই স্থানে। এই গুহাগুলি প্রথম শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দে নির্মিত। উদয়গিরি মানে সূর্যোদয় পাহাড়, এবং এতে 18টি গুহা রয়েছে, এবং খণ্ডগিরিতে রয়েছে 15টি গুহা। পাহাড়গুলি সপ্তাহের প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। নিচে কিন্তু একটা মন্দিরও আছে। একটু কষ্ট করাই যাক, ওঠা যাক উপরে। এটাও একটা পাহাড়, তবে এই পাহাড়টা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা পাহাড়, মানে বৌদ্ধরা এখানে কৃত্রিমভাবে এই পাহাড়টাকে নির্মাণ করেছিলেন। ওই রোডটা ধরে, মানে ওইটা ধরে আমরা এই একদম ওপরটায় উঠে এখানটা দিয়ে এই যে এই জায়গাটা এসেছি। এবার এই জায়গাটা দিয়ে ওই ওপরটায় উঠে ওই ওপরটায় যা একটু চিন্তা করে দেখি পারা যায় কি না। তো চলো।
থেকে কিন্তু পুরো ভুবনেশ্বর যে শহরটা, সেই শহরটার কিন্তু ছবি এখান থেকে দেখতে পাওয়া যায়। পুরো ভুবনেশ্বর শহরটা ঠিক কতটা সুন্দর দেখতেই পাচ্ছ। ওই দূরে দূরে দু একটা পাহাড় দেখতে পাচ্ছি, ওর মধ্যে একটা ছিল সেই ধবলগিরি। তো এবার এখান থেকে ওটাই যাওয়া যায় কিনা দেখা যাক। চলো এবার ওটাই ঘুরে দেখা যাক। যেহেতু আমরা 25 টাকার টিকিটটা কেটেছি, তাই এটা তো আমরা উঠতে পারবোই, সাথে ওটাও আমরা উঠতে পারবো। এই যে এইসব জায়গায় তারা যে সকল বৌদ্ধরা ধ্যান করতেন, দেখতেই পাচ্ছেন জায়গাটা পুরো কতটা নিরিবিলি। এখন তো সকল দর্শনার্থী এখানে ছুটে আসে বহু দূর থেকে, কিন্তু সেই সময়টাই এটা শহর থেকে অনেকটা দূরে, তাই এই জায়গাটা শান্তি, সেই শান্তি খোঁজেই তারা এইখানে এসে ধ্যান করতেন সেই সকল বৌদ্ধরা। বিভিন্ন রকমের তখনকার যে সকল ভাষা, সে সকলগুলো কিন্তু এই পাহাড়ের গায়ে খোদাই করে রেখে গিয়েছেন। যেরকম ওই যে সামনেটায় আমি একবার দেখলাম, এই যে সকল কিছু খোদাই করে রেখে গিয়েছেন, দেখেছেন? স্ট্রাকচারটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই হাতির স্ট্রাকচার, ওপর বেস করে এইটা গড়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তখনকার আর্কিটেকচারগুলো যেগুলো মানে এখনো পর্যন্ত যেগুলো আছে, অক্ষয় হয়ে আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটার পেছনে একটা দারুণ গল্প আছে। সেগুলো আমরা ইতিহাস ঘাটলে সে সকল গল্পগুলো জানতে পারি। এখান থেকে ওঠা যতটা কঠিন ছিল, নামা কিন্তু তার থেকে অনেকটাই সোজা, কারণ নামতে গেলে কোনো খাটনি করতে হয় না। তো চলো এবার এটাই ওঠা যাক। পার হেড মানে জনপ্রতি 2 টাকা দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হবে। আবার ওখানে 25 টাকার টোকন নিয়েছে, আবার এখানে 2 টাকা করে জনপ্রতি লাগবে। এসেছি এই বৌদ্ধ মন্দিরের ওপরটাই, মানে উদয়গিরির ওপরটাই, এবং এখানে রয়েছে এই যে বৌদ্ধ মন্দির। এই যে এছাড়াও রয়েছে আরো মন্দির, এই মন্দিরগুলোর পাশে দেখে চলো এবার বেরিয়ে যাব পরবর্তী মানে নন্দনকাননের উদ্দেশ্যে, পরবর্তী স্পট। মানুষকে সত্যি হ্যান্ডস অফ, এই এত উঁচুতে এত কষ্ট করে ওটা তাও একটা সিঁড়ি টিড়ির ব্যবস্থা আছে, এটা তো পাহাড়ের মধ্যে দিয়ে বিভিন্ন পাথরের ওপরগুলোই পা রেখে উঠতে হচ্ছে। ঘড়ির কাঁটায় আড়াইটে প্রায় বাঁচতেই গেল, তাই নন্দনকানন প্রবেশের আগেই মধ্যাহ্নভোজটি সেরে ফেলা হবে স্থির করা হলো, এবং সে মতোই নন্দনকানন যেতে যেতে পথের পাশে একটি ধাবাতে গাড়ি থামল। থালিতে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি, ভাজা, মাছ, চাটনি এবং পাঁপড়। আর এখানে ভাত ও তরকারি পরেও আপনি ইচ্ছা মতো নিতে পারেন। এই যে আমরা খেলাম হচ্ছে হোটেল হিন্দুস্তানিতে। এখানে একটুখানি প্রাইস একটু হাই, মানে 150 টাকা হচ্ছে মাছ ভাত আর 130 টাকা হচ্ছে সবজি ভাত। এর পাশে অনেক হোটেল আছে, এর পাশে এইদিকেও অনেক হোটেল আছে, আবার রাস্তা দিয়ে সামনে আগালেও অনেকগুলো হোটেল দেখতে পাবেন। সেখানে অ্যাভারেজ আপনার 80 টাকা ভেজ থালি আর 100 টাকা হচ্ছে মাছ ভাত, তো আপনারা সেখান থেকেও খেতে পারেন। চলে এসেছি আমরা নন্দনকানন, আমাদের লাস্ট স্পট আজকের দিনের। এটিও ভুবনেশ্বরের মধ্যেই অবস্থিত 437 হেক্টর জমির ওপর গড়ে ওঠা জুওলজিক্যাল পার্ক। 1960 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং 1979 সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয়। সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বরে, আর 8টা থেকে 5টা, সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে হচ্ছে অক্টোবর থেকে মার্চে। সোমবার এই জুওলজিক্যাল পার্ক সম্পূর্ণ বন্ধ থাকে। আচ্ছা, আপনারা চাইলে গাড়ি করেও ঘুরতে পারেন, আবার আপনারা চাইলে হেঁটেও ঘুরতে পারেন। আমরা হেঁটেই ঘুরছি, এই যে তার টিকিট আমরা কেটে নিয়েছি 50 টাকা দিয়ে। এবার এখানে এন্ট্রি হবে। স্বর্গের উদ্যান নামে খ্যাত এই চিড়িয়াখানায় রয়েছে 1660টি পৃথক প্রাণী, 67 প্রজাতির স্তন্যপায়ী, 81 প্রজাতির পাখি এবং 18 প্রজাতির সরীসৃপ। এছাড়াও এই পার্ক জঙ্গল সাফারির জন্য
বেশ জনপ্রিয়। মাত্র 2 থেকে 2.5 ঘন্টায় এই পার্ক ভালোভাবে ঘুরে দেখা সম্ভব নয়, চাই সম্পূর্ণ একটি দিন। ক্যাঙ্গারু, যেটা অস্ট্রেলিয়ার ন্যাশনাল এনিম্যাল, যেটা ক্যাঙ্গারু, সেটা এই যে দেখতেই পাচ্ছ এখানে। এই যে এটা হচ্ছে স্ল্যান্ডার টাইল, যা চলে গেল ভেতরে। এই যে এটা আর একটা আছে, এটা কিন্তু মানুষকে ওই উঁচু উঁচু হয়ে ওরকম করেই দেখে দূর দূর থেকে। এই যে এই যে তাই একদিনে এই পার্ক ঘোরার জন্য কি হবে আপনার ট্যুর প্ল্যান, তা জানতে আমার ডান দিকের ভিডিওটি চেক করতে পারেন। আর পুরী শহরের মধ্যেই অবস্থিত বিভিন্ন লোকাল সাইট সিন মানে গুপ্ত বৃন্দাবন, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি দেখে নিতে চাইলে আমার বাঁ দিকের ভিডিওটি দেখতে পারেন। আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে। টাটা। এখান থেকে পড়লে কিন্তু তুই ফুটবলের মতো করিয়ে যাবি।